আজ ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক প্রপার্টি অফ সলিড। ওকে, তো প্রথমে আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে চাই। যেটা হচ্ছে, দেখো হাতের কাছে আমরা যেসব মেটাল ইউজ করি, যেমন অ্যালুমিনিয়ামের বিভিন্ন দরজা জানালা ইউজ হয়, বা লোহা, হ্যাঁ, সব জায়গাতেই প্রায় ব্যবহার হয়। তো এগুলো তোমরা নিশ্চয়ই জানো, এগুলো কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী, তড়িৎ পরিবহন করতে পারে। আবার কিছু পদার্থ আছে যেগুলো ইনসুলেটর অর্থাৎ অন্তরক পদার্থ, মানে তড়িৎ পরিবহন করতে পারে না। এমনি আমরা জানি কাঠ, প্লাস্টিক এইসব পদার্থগুলো হয়, কিন্তু যদি বলো কঠিন পদার্থ, মেটালিয়াস্টিক কোনো কঠিন পদার্থ যদি তুমি বলো, তাহলে সেখানে একটা খুব ভালো উদাহরণ যেটা আছে সেটা হচ্ছে অভ্র, মাইকা যেটা। আর অর্ধ পরিবাহী, মানে যার তড়িৎ পরিবহন ক্ষমতাটা পরিবাহীর মতো অতটা বেশি নয়, আবার অন্তরক নয়, সেগুলো যদি বলো সিলিকন, জার্মেনিয়াম, এগুলো যেগুলো সাধারণত কম্পিউটারের বা ইলেকট্রনিক যেসব জিনিসপত্র আছে না, সেগুলোর যে চিপ, ওগুলোতে ওই সিলিকন বা জার্মেনিয়াম এই ধরনের পদার্থ ব্যবহার করা হয়। তো এই যে ইলেকট্রিক প্রপার্টি অফ সলিড, মানে এই যে ভ্যারাইটিস, অর্থাৎ সলিডগুলোর যে বিভিন্ন ভ্যারাইটিস হচ্ছে আর কি, তড়িৎ পরিবহন ক্ষমতা হাই, অনেক বেশি, তড়িৎ পরিবহন ক্ষমতা নেই, তড়িৎ পরিবহন ক্ষমতা মাঝারি, তো এগুলো কেন হচ্ছে, তার জন্য আজ যেটা পড়াবো সেটা হচ্ছে ব্যান্ড থিওরি। তো দেখো, ক্লাস 11-এ আমি তোমাদের পড়িয়েছিলাম যেটা মলিকুলার অরবিটাল থিওরি, বন্ডিং চ্যাপ্টারে, সেটার কনসেপ্ট মোটামুটি তোমাদের আছে। আমি জাস্ট হালকা তোমাদের জাস্ট একটু বলে দিচ্ছি, হ্যাঁ, ভালো করে খেয়াল করো। দেখো, একটা সলিডের মধ্যে যদি আমি লিথিয়াম ভাবি, লিথিয়ামের একটা কঠিন পদার্থ, সেখানে তো লিথিয়াম একটা লিথিয়াম পরমাণু নেই, অনেক লিথিয়াম পরমাণু আছে। সেখানে তার মানে বলা যায় লিথিয়াম এন, মানে এন সংখ্যক লিথিয়াম পরমাণু আছে। তো দেখো, লিথিয়ামের আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন ভাবি 1s2 2s1, তোমরা নিশ্চয়ই জানো মলিকুলার অরবিটাল থিওরি যখন পড়িয়েছিলাম, এই লিথিয়াম আর একটা লিথিয়াম, মাঝখানে Li2, দুটো লিথিয়াম পরস্পরের কাছাকাছি আনলে তারা জুড়ে যখন Li2 ফর্ম করছে, তখন কিভাবে হয়, লিথিয়ামের এই যে 1s অরবিটাল, এই লিথিয়ামের 1s অরবিটাল, দুটো লিথিয়াম জুড়ে যখন Li2 ফর্ম হয়, তখন এই দুটো পারমাণবিক কক্ষক অর্থাৎ 1s আর 1s, এই দুটোর অভিলেপনে একটা বন্ডিং আণবিক কক্ষক, একটা অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক তৈরি হয়, তাই না? এটা জেনেছো, ক্লাস 11-এ পড়িয়েছি। 1s এ কটা ইলেকট্রন আছে? দুটো। এরও 1s এ দুটো ইলেকট্রন আছে। তাহলে দুটো লিথিয়াম জুড়ে যখন Li2 ফর্মেশন হচ্ছে, তখন এই দুটো দুটো চারটি ইলেকট্রন, তার মানে বন্ডিং আণবিক কক্ষকে দুটো ইলেকট্রন থাকবে, অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষকে দুটো ইলেকট্রন থাকবে। আবার 2s-টা যদি ভাবা যায়, এটা 1s হলো তো, এই 2s, এই 2s, 2s এ কটা ইলেকট্রন আছে? একটা, এখানেও একটা। তাহলে দুটো লিথিয়াম জুড়ে যখন Li2 ফর্ম হয়, তখন একইভাবে দুটো 2s পারমাণবিক কক্ষকের অভিলেপনে যখন দুটো আণবিক কক্ষক তৈরি হয়, একটা বন্ডিং আণবিক কক্ষক, একটা অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক, তখন এই যে একটা একটা দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন তার মানে এখানে বসছে Li2 এর বন্ডিং আণবিক কক্ষকে, আর এটা ফাঁকা থেকে যাচ্ছে। কারণ দেখো, এখানে দুটো দুটো চারটে ছিল বলে এখানে দুটো, এখানে দুটো হলো, আর এখানে একটা একটা দুটো ছিল বলে এখানে দুটো হলো, এখানটা ফাঁকা থাকছে। তার মানে ভাবো, যদি এইটা অর্ধপূর্ণ বলে দেখো আণবিক কক্ষকে, দেখো এইটা ফিল আপ হচ্ছে, এটা ফাঁকা থাকছে, আর এটা পুরো দুটো আছে বলে এটাও ফিল আপ হচ্ছে, এটাও ফিল আপ হচ্ছে। এবারে ভাবো, যদি আমি Li4 আঁকি, লিথিয়াম 4, এটা Li2 আঁকলাম তো, দুটো লিথিয়াম জুড়লো, আমি যদি Li4 আঁকি, দেখো এখানটা আঁকছি, Li2-র ক্ষেত্রে কি হলো না, একটা বন্ডিং আণবিক কক্ষক, একটা অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। আচ্ছা, তোমাদের আমি ফার্স্ট দুটো আলাদা করে দেখাই, মানে এই যে 1s আর 2s যে আঁকলাম না, আমি শুধু 2s-টা দেখাচ্ছি, শুধু 2s-টা। 2s-এ কি দেখলে Li2-র ক্ষেত্রে?
না, বন্ডিংটা পুরো ফিল আপ হলো, অ্যান্টি বন্ডিং পুরো ফাঁকা, তাই না? Li4 যখন ফর্ম হবে তখন দুটো বন্ডিং আণবিক কক্ষক, দুটো অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক, তখন একইভাবে এই দুটো ফিল আপ থাকবে, এটা ফাঁকা থাকবে। Li6 যখন হবে তখন তিনটে বন্ডিং আর তিনটে অ্যান্টি বন্ডিং, এইগুলো পুরো ফিল আপ, এটা ফাঁকা। যখন Li8 হবে, Li10 হবে, Li12 হবে, এরকম করতে 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 যখন Lin হবে তখন তার মানে এখানটায় বন্ডিং আণবিক কক্ষক, এইগুলো অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক, তখন এইগুলো সব ইলেকট্রন থাকবে, সবগুলো ইলেকট্রন থাকবে, আর এটা পুরো ফাঁকা একইভাবে, তাই না? 2s এর তো ইলেকট্রন কনফিগারেশন কি 1 হাফ, ওই জন্য দেখো বন্ডিং গুলো সব ইলেকট্রন ফিল আপ থাকছে, এগুলো সব ইলেকট্রন ফিল আপ, আর এটা পুরো ফাঁকা। এখন কথা হচ্ছে যে যখন লিথিয়াম n সংখ্যক জুড়ছে, এই দুটো কক্ষকের মধ্যে এই যে গ্যাপ, এনার্জি যে গ্যাপ এতটাই কমে যায় যখন Lin হয়, তখন এটার আর মানে একটা নিরবিচ্ছিন্ন একটা পটি বলে ধরা হয়, মানে এটা তখন একটা ব্যান্ড ধরা হবে। মানে যখন লিথিয়াম n সংখ্যক জুড়ছে তখন এদের মধ্যে এনার্জি গ্যাপটা এতটাই কমে যায়, তখন এটা গোটাটাকে তখন আর আলাদা করে কোনো শক্তির কক্ষক না বলে পুরো গোটাটা একটা ব্যান্ড রূপে ধরা হয়, পটি রূপে ধরা হয়। মানে এটাকে বলবো লিথিয়ামের 2s শক্তি ব্যান্ড। এটাকে কি বলবো? লিথিয়ামের 2s শক্তি ব্যান্ড, 2s শক্তি ব্যান্ড। ওকে, তো ভালো করে দেখো, এই যে ব্যান্ড হলো, এই ব্যান্ডে দেখো এইগুলো পুরো ইলেকট্রন ফিল আপ, এটা পুরো ফাঁকা। ওই জন্য আমরা সাধারণত কিরকম ভাবে দেখাবো জানো তো? এইটা এইরকম ভাবে মুছে দেব, মানে আর এটা এরকম, মানে এইটা তো পুরো ফাঁকা, ইলেকট্রন নেই, আর এটা পুরো ইলেকট্রন ভর্তি, মানে এরকম ভাবে আমি জাস্ট এরকম এরকম দেখাবো। মানে দেখাতে চাইছি যে এই যে 2s যে শক্তি ব্যান্ড, এটা গোটাটা 2s একটা শক্তি ব্যান্ড Lin এর জন্য, সেখানে অর্ধপূর্ণ হয়ে আছে, এটা পুরো ইলেকট্রন দ্বারা ফিল আপ, এটা পুরো ফাঁকা, তাই না? অর্ধপূর্ণ। আচ্ছা ভাবো, 2s এর ক্ষেত্রে করলাম এটা, 1s টা কি ছিল বলো তো লিথিয়ামে? 1s কিন্তু 2 ছিল, তাই না? 1s 2 ছিল, মানে তখন কি হবে বলো তো? তখন কিন্তু এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন দেখালাম, এখানেও দুটো দুটো চারটে, এখানেও দুটো দুটো চারটে, তখন কিরকম হবে বলো তো? 1s শক্তি ব্যান্ডে তখন কিন্তু এটাও ইলেকট্রন দ্বারা ফিল আপ, এটাও ইলেকট্রন দ্বারা ফিল আপ, মানে পুরো একদম সম্পূর্ণরূপে ভর্তি পুরো ব্যান্ড হবে, তাই না? তাহলে ভাবো, আমি লিথিয়ামের ইলেকট্রন কনফিগারেশন থেকে ডাইরেক্টলি আমি ব্যান্ডটাকে আঁকতে পারি এইভাবে। কিরকম ভাবে না, এই ধরো 1s শক্তি ব্যান্ড পুরো ফিল আপ, এটা 1s, 2s টা হাফ ফিল্ড, মানে অর্ধপূর্ণ, তাই না? এরপরে নিশ্চয়ই আছে 2p, নিশ্চয়ই 0, মানে এটা পুরো ফাঁকা ব্যান্ড, তাই না? এরকম ভাবে আছে। সরি একটু সমস্যা হলো, যাই হোক। ওকে, ঠিক আছে। এবারে কথা হচ্ছে যে এটা Lin যেটা বলছিলাম লিথিয়াম n এর জন্য, 1s টা পুরো ফিল আপ, 2s টা অর্ধপূর্ণ, 2p টা ফাঁকা, এটা 1s শক্তি ব্যান্ড, এটা 2s শক্তি ব্যান্ড, এটা 2p। আচ্ছা ভাবো, যদি ম্যাগনেসিয়াম পরমাণু হতো, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কনফিগারেশন 12, মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p0, এরকম তো ইলেকট্রনিক কনফিগারেশন। আমি যদি 3s টা ভাবি, দেখো 3s টা পুরো তো ফিল আপ, 3s2 পুরো ফিল আপ, তাহলে ভাবো 3s টা আমি যদি শক্তি ব্যান্ড আঁকতাম ম্যাগনেসিয়াম Mg হোলেনের ক্ষেত্রে, 3s কিন্তু পুরো ফিল আপ, তাই না? 3p ফাঁকা, এইভাবে হয়ে আছে। কারণ কথাটা হচ্ছে যে এখানে দুটো ডেফিনেশন আছে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর একটা কন্ডাক্ট্যান্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড আর পরিবাহী ব্যান্ড, ভালো করে শোনো। বলছে হাইয়েস্ট যে ব্যান্ড ইলেকট্রন কমপ্লিটলি ফিল্ড বা হাফ ফিল্ড, মানে ইলেকট্রন সম্পূর্ণরূপে পূর্ণ থাকবে বা অর্ধপূর্ণ থাকবে, যে শক্তি ব্যান্ড, সেটাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড।
সর্বোচ্চ যে শক্তি ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ বা অর্ধপূর্ণ থাকবে। ভাবো এইখানটায় কোনটা ভ্যালেন্স ব্যান্ড বলবে? এটা না, এটা তো ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম এই জায়গাটা, মানে অর্ধপূর্ণ হলেও হবে বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে হবে, ম্যাক্সিমাম মানে ওপরের দিকে সব থেকে হাইস্টে যে মানে অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ থাকবে সেটাকে বলবো ভ্যালেন্স ব্যান্ড, মানে এটা ভ্যালেন্স ব্যান্ড 2s, মানে লিথিয়াম এন এর জন্য এটা ভ্যালেন্স ব্যান্ড। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স ব্যান্ড কি? ম্যাগনেসিয়ামে দেখো 3s এর নিচে নিচে আরো এইগুলো আছে, 2p3 2s এগুলো সব আছে, কিন্তু সব থেকে ওপরের দিকে ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ কোনটা আছে? এইটাই। অর্ধপূর্ণ তো এখানে নেই, পূর্ণটাই রয়েছে, তাহলে এটা এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড। আর পরিবাহী ব্যান্ড কি? পরিবাহী ব্যান্ড হচ্ছে মিনিমাম যে শক্তি ব্যান্ডে, সর্বনিম্ন শক্তি বিশিষ্ট যে শক্তি ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকবে না। সর্বনিম্ন বলতে দেখো এরকম করে তো করে ব্যান্ড তো অনেক আছে, অনেক আছে পরপর, তো সেখানে সব কিন্তু ফাঁকা, তো ফাঁকা মানে সব ইলেকট্রন ফাঁকা, তো সর্বনিম্ন কোনটা ফাঁকা এইটা, কিন্তু এর ওপর তো আরো অনেক ফাঁকা আছে, মিনিমাম এটা কিন্তু ফাঁকা। মিনিমাম যে এনার্জি বিশিষ্ট যে শক্তি ব্যান্ড যেটা ইলেকট্রন নেই সেটা হচ্ছে এটা, মানে সেটা পরিবাহী ব্যান্ড। এর ক্ষেত্রে তাই 3p ফাঁকা, 3pর ওপরে যে আছে সেটাও ফাঁকা, তার উপরেও ফাঁকা, কিন্তু ইলেকট্রন ফাঁকা সর্বনিম্ন কোন শক্তি ব্যান্ড ইলেকট্রন ফাঁকা? 3p, মানে তার মানে এখানে এটা হচ্ছে পরিবাহী ব্যান্ড, এখানে এটার হচ্ছে পরিবাহী ব্যান্ড। ওকে, তাহলে বাবু এইখানে এর হচ্ছে এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, আর এটা কন্ডাক্ট্যান্স ব্যান্ড। এর ক্ষেত্রে এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাক্ট্যান্স ব্যান্ড, তাই না? আর এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্ট্যান্স ব্যান্ডের মধ্যে এনার্জির যে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে বলা হয় ফরবিডেন স্পেস, যেটাকে বলা হয় নিষিদ্ধ শক্তি অঞ্চল বলে। এর মধ্যে একটা এনার্জির একটা গ্যাপ থাকে, তো এটাকে বলে নিষিদ্ধ শক্তি অঞ্চল। তো আমরা যে আলোচনায় আসছিলাম, যেটা নিয়ে মেন আলোচনা, যে তড়িৎ পরিবহনের ব্যাখ্যা। তো দেখো দুটো ধাতু আঁকলাম, তোমরা নিশ্চয়ই জানো লিথিয়ামও তড়িৎ পরিবহন করে, ম্যাগনেসিয়ামও তড়িৎ পরিবহন করে। দেখো তড়িৎ পরিবহনটা কিভাবে হয়। দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো ভ্যালেন্স ব্যান্ডটা পুরো ফিলাস, পরিবাহী ব্যান্ড ফাঁকা, আর লিথিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডটা হাফ ফিল্ড, পরিবাহী ব্যান্ড ফাঁকা। এই ধরনের ধাতুর ক্ষেত্রে কি হয় না, সাধারণত ম্যাগনেসিয়াম এই যে মানে ভ্যালেন্স ব্যান্ড যেটা আছে আর পরিবাহী ব্যান্ড যেটা আছে, সাধারণত সেটা কি হয় না ওভারল্যাপিং থাকে, মানে উপরিপাতিত থাকে, মানে ভ্যালেন্স ব্যান্ড আর পরিবাহী ব্যান্ডের মধ্যে কোনো এনার্জির গ্যাপ থাকে না এই ধরনের ধাতুর ক্ষেত্রে। যাদের ভ্যালেন্স ব্যান্ডটা মানে যে সমস্ত ধাতু পরিবাহী অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে অথচ তার ভ্যালেন্স ব্যান্ডটা পুরো ফিল আপ সম্পূর্ণরূপে পূর্ণ, তাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর পরিবাহী ব্যান্ডের মধ্যে কোনো নিষিদ্ধ শক্তি অঞ্চল থাকে না, মানে ওভারল্যাপিং থাকে, মানে উপরিপাতিত থাকে। ফলে মানে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করো, মানে তড়িৎ ক্ষেত্র যদি প্রযুক্ত করো, তাহলে ইলেকট্রনগুলো দেখো সহজেই এখান থেকে এখানে যেতে পারে। ভালো করে শোনো, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে কিন্তু সহজেই ইলেকট্রন চলাচল করতে পারে। যে ফ্রিলি ইলেকট্রন চলাচল করছে তার জন্য পরিবাহী হিসেবে আচরণ করবে, মানে কন্ডাক্টর হিসেবে কাজ করবে। এখানে এখানে ভ্যালেন্স ব্যান্ড দেখো হাফ ফিল্ড, এখানে পরিবাহী ব্যান্ডে যাওয়ার প্রশ্নই নেই। ভ্যালেন্স ব্যান্ডে যে হাফ ফিল্ড যে ইলেকট্রনগুলো রয়েছে সেইখান থেকে কিন্তু ইলেকট্রন এখানে যেতে পারে, তার জন্য তড়িৎ পরিবহন হবে, মানে ফ্রিলি ইলেকট্রন চলাচল করছে তার জন্য তড়িৎ পরিবহন হবে, মানে এটা পরিবাহী ব্যান্ড হিসেবে আচরণ করবে, পরিবাহী রূপে আচরণ করবে। তাহলে ভাবো ধাতুর তড়িৎ পরিবহনের ব্যাখ্যা যদি তোমাকে দেয়, দু ধরনের ধাতু আছে, আমি একসাথে লিখব। কি লিখব না, এই ধরনের ধাতুর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড হাফ ফিল্ড, পরিবাহী ব্যান্ড ফাঁকা, এই ধরনের ভ্যালেন্স ব্যান্ড ফুল ফিল্ড, পরিবাহী ব্যান্ড ফাঁকা। এই ধরনের ধাতুর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে পরিবাহী ব্যান্ড উপরিপাতিত অবস্থায় থাকে। এখান থেকে এখানে ইলেকট্রন মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে যাচ্ছে, তার জন্য ইলেকট্রন চলাচল করছে, আর এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে যাচ্ছে, তার জন্য ইলেকট্রন চলাচল করছে। তাহলে আমি দুটো একসাথে আমি তড়িৎ পরিবহনের ব্যাখ্যা আমি দিতেই পারি দুই ধরনের ধাতুর ক্ষেত্রে, যে সর্বনিম্ন শক্তি বিশিষ্ট ইলেকট্রনগুলো শক্তিস্তর থেকে ইলেকট্রনগুলো দেখো উচ্চতর শক্তি সম্পন্ন শক্তি স্তরে উন্নীত হচ্ছে, মানে এখান থেকেও এখানে যেমন যাচ্ছে এখান থেকেও তেমন এখানে যাচ্ছে। আমি দুটোর ক্ষেত্রেই একই ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতে পারি। এটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে পরিবহনের ব্যাখ্যা হলো। এবারে কিছু কঠিন পদার্থ আছে যারা অন্তরক হিসাবে কাজ করে, সেই সব পদার্থের ক্ষেত্রেও
ক্ষেত্রে কি হয়, এই এই ধরনের ধাতুর ক্ষেত্রে কিন্তু কোনোদিন অন্তরক হবে না। মানে যে ধাতুর ভ্যালেন্স ব্যান্ড হাফ ফিল্ড, সে তো সবসময় তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রন তো এখানে যাবেই, ফলে এর সবসময় তড়িৎ পরিবহন হবে। অন্তরক পদার্থ কখনো এই ধরনের ধাতুর ক্ষেত্রে হবে না। এই যে ম্যাগনেসিয়াম যে ধাতু দেখালাম, দেখো ভ্যালেন্স ব্যান্ড আর পরিবাহী ব্যান্ডটা ওভারল্যাপ হয়ে আছে। কিছু কঠিন পদার্থ আছে যাদের ক্ষেত্রে এই ধরনের ধাতুর ক্ষেত্রে, মানে যার ভ্যালেন্স ব্যান্ডটা পুরো ফিল আপ থাকবে, পরিবাহী ব্যান্ড ফাঁকা থাকবে, কিন্তু ওভারল্যাপ থাকবে না, উল্টে এনার্জির একটা বিস্তর ফারাক থাকবে, মানে গ্যাপটা অনেক বেশি থাকবে, অনেকটা বেশি থাকবে। মানে ভ্যালেন্স ব্যান্ড আর পরিবাহী ব্যান্ডের মধ্যে গ্যাপটা অনেক বেশি থাকবে, ফলে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলেও এই যে এনার্জির গ্যাপ, ইলেকট্রনগুলো সেই শক্তি গ্রহণ করে এখানে যেতে পারবে না, মানে ইলেকট্রন চলাচল করতে পারবে না, মানে সেটা অন্তরক পদার্থ। তাহলে অন্তরক পদার্থে যদি তড়িৎপূর্ণ ব্যাখ্যা দেয়, বুঝতে পারছো, ভ্যালেন্স ব্যান্ড পুরো ফিল আপ থাকছে, পরিবাহী ব্যান্ড ফাঁকা থাকছে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে ইলেকট্রন যেতে পারছে না কেন? গ্যাপটা থাকছে বলে। কিন্তু যদি পরিবাহী হয় তখন কিন্তু এটা উপরিপাতিত থাকছে। আর এই ধরনের ধাতুর ক্ষেত্রে সবসময় সেটা পরিবাহী হয়, কারণ এখান থেকে এখানে যেতে যাচ্ছে। আর অর্ধ পরিবাহীর কনসেপ্টটা কি? অর্ধ পরিবাহীর কনসেপ্ট হচ্ছে একই, জাস্ট এই এনার্জি গ্যাপটা অতটা বেশি নয়, জাস্ট সংকীর্ণ, অল্প। ফলে কি হয়, টেম্পারেচার কম থাকলে ইলেকট্রনগুলো সেই এনার্জি পায় না এই গ্যাপটাকে ওভারকাম করে যাওয়ার জন্য, কিন্তু টেম্পারেচার যদি একটু বাড়ানো হয় তখন যেতে পারে। ওই জন্য অর্ধ পরিবাহের ক্ষেত্রে তড়িৎ পরিবহন ক্ষমতাটা মাঝারি হয়, অর্থাৎ অন্তরকের মতো একদম নয়, হবে না, আবার পরিবাহীর মতো অত তড়িৎ পরিবহন ক্ষমতাও নেই, সেগুলো অন্তরক পদার্থ, যেমন সেটা সিলিকন বা জার্মেনিয়াম, এই ধরনের পদার্থ। বোঝা গেল? তাহলে দেখো, আমি ভ্যালেন্স ব্যান্ড পরিবাহী ব্যান্ড দিয়ে তার মানে তিনজনের ব্যাখ্যা দিলাম, একটা অন্তরক পদার্থ, একটা পরিবাহী, একটা অর্ধ পরিবাহী। এবারে আসছি অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী সাধারণত সিলিকন আর জার্মেনিয়াম কেলাসটাই অর্ধ পরিবাহী হয়, সিলিকন জার্মেনিয়ামের কেলাস অর্ধ পরিবাহী হয়। সিলিকন জার্মেনিয়াম এর যোজ্যতা 4 হয়, মানে সিলিকন জার্মেনিয়ামকে ঘিরে 4টে সমযোজী বন্ধন থাকে। যদি তুমি সিলিকনের একটা কেলাস দেখো বা জার্মেনিয়ামের একটা কেলাস দেখো, সেখানে দেখতে পাবে সিলিকনের সাথে অন্য সিলিকনগুলো এরকম ভাবে প্রত্যেকে 4টে করে সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে সিলিকনের কেলাসে বা জার্মেনিয়ামের কেলাসে। ওকে, এরকম ভাবে আবদ্ধ আছে। যেহেতু এটা অর্ধ পরিবাহী, এর পরিবহন ক্ষমতাটা মাঝারি, এটা একটা বিশুদ্ধ অর্ধ পরিবাহী। এবার আমি যেটা এখন বলবো, অর্ধ পরিবাহীর মধ্যে যদি বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল যদি ডোপিং করা হয়, এমন ভাবে ডোপিং করা হবে মূল কাঠামোটা ঠিকঠাক রেখে কোনো একটা বা দুটো সিলিকন পরমাণুটাকে সাবস্টিটিউট মানে প্রতিস্থাপন করে ওই জায়গায় অন্য একটা পরমাণু গিয়ে বসবে, মানে ডোপিং হবে। যদি বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল নিয়ে ডোপিং করা হয়, মানে সেটা আর বিশুদ্ধ অর্ধপরিবাহী থাকলো না, মানে সিলিকনের মধ্যে তো অন্য ফরেন পার্টিকেল চলে এলো, মানে সেটা তো আর বিশুদ্ধ থাকলো না, তখন সেটা একটা অশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে। কিন্তু এই অশুদ্ধ অর্ধপরিবাহী হলে তার তড়িৎ পরিবহন ক্ষমতাটা কিন্তু বেড়ে যায়। অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতাটা তো মাঝারি, তো যখন তুমি ডোপিং করবে ফরেন পার্টিকেল, তখন তড়িৎ পরিবহন ক্ষমতাটা কিন্তু একটু বেড়ে যায়। দেখো, আমি এক্সাম্পল দিচ্ছি, 2 ধরনের অর্ধপরিবাহী হয়, মানে এই অশুদ্ধ অর্ধপরিবাহী হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেক বছর এই জায়গা থেকে কোশ্চেন থাকে। একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। ওকে, ভালো করে শোনো, এই মেন কাঠামো, এর মধ্যে আমি পঞ্চযোজী মৌল মানে গ্রুপ 15, মানে পর্যায় সারণীর 15 নম্বর গ্রুপের একটা এলিমেন্ট আমি ডোপিং করবো। ধরো ফসফরাস একটা পঞ্চযোজী মৌল ডোপিং করছি, ধরো একটা সিলিকন সাবস্টিটিউট হয়ে এই জায়গাটা কি করলো, একটা ফসফরাস পরমাণু বসে গেল। এবারে ভাবো, ফসফরাসের লাস্ট সেলে কিন্তু 5টা ইলেকট্রন, মানে ফসফরাস 5টা বন্ড করতে পারে। দেখো, সিলিকনের তো মেন কাঠামোতে 4টে করে বন্ড ছিল, তাহলে ফসফরাসের 5টা ইলেকট্রন মানে কি, ফসফরাসের 4টে ইলেকট্রন 4টে বন্ড করবে, সিলিকন উঠে আসছে, মানে সেই জায়গায় যখন ফসফরাস বসছে, তাহলে ফসফরাসের 4টে ইলেকট্রন 4টে সিলিকনের সঙ্গে 4টে বন্ড করলো, ফসফরাসের যে আর একটা এক্সট্রা ইলেকট্রন থাকলো সেটা কিন্তু এক্সট্রা থেকে গেল, ফলে এই ইলেকট্রনটা কিন্তু ফ্রিলি চলাচল করতে পারবে। এই ফ্রি ইলেকট্রনটা থাকার জন্য কিন্তু সিলিকন কেলাসের যেমন পরিবাহিতা ছিল, এই ফ্রি ইলেকট্রনটার জন্য কিন্তু পরিবাহিতাটা একটু বেড়ে যাবে।
তাই না? সেটাকে বলবো এন টাইপ। কেন এন টাইপ নাম দেওয়া হলো? কারণ ইলেকট্রনটা নেগেটিভ চার্জ, তো ওই জন্য নেগেটিভের এন টাইপ করা হয়েছে। ওকে, এবার সেম ভাবে আমি যদি এবারে একটা 13 নম্বর গ্রুপ পর্যায় সারণীর, মানে ত্রিযোজী একটা মৌল নিয়ে আমি যদি ডোপিং করি, মানে ফসফরাসের জায়গায় আমি ফসফরাস নিয়ে না ডোপিং করে আমি একটা ত্রিযোজী মৌল, সাপোজ বোরন নিয়ে আমি ডোপিং করলাম। বোরনের আবার 3টে বন্ড করতে পারে, কারণ শেষ কক্ষে 3টে ইলেকট্রন আছে। তখন কি হবে দেখো, অ্যাকচুয়ালি তো সিলিকনের মেন ক্লাসে 4টে বন্ড ছিল, তাহলে বোরনের 3টে ইলেকট্রন মানে 3টে বন্ড করলো। আর একটা সিলিকন মানে 3টে সিলিকনের সাথে 3টে বন্ড করে ফেললো। আর একটা সিলিকনের সঙ্গে যখন বন্ড করতে যাবে, এই সিলিকনের একটা ইলেকট্রন আছে, কিন্তু এই বোরনের কোনো ইলেকট্রন নেই, এখানে একটা হোল তৈরি হবে, একটা ফাঁকা স্থান তৈরি হবে, কারণ বোরনের তো 4টে ইলেকট্রন নেই, ত্রিযোজী মৌল ডোপিং করা হয়েছে। তাহলে এইখানটা একটা ফাঁকা স্পেস পড়ে রইল, যেটাকে বলে হোল। তো এই হোল ক্রিয়েট হওয়ার জন্য কি হবে, তাহলে এইটা তো বন্ডটা তো স্টেবিলিটি আসলো না। তখন কি হবে, পাশের একটা বন্ডের ইলেকট্রন, বন্ড ভেঙে ইলেকট্রন ওই হোলের দিকে আসবে ফিল আপ করার জন্য। তাহলে ওখানটা আবার একটা হোল ক্রিয়েট হবে। আবার একটা হোল ক্রিয়েট হলে কি হবে, পাশ থেকে বন্ধন থেকে আর একটা ইলেকট্রন ওই হোলে আসবে, মানে আবার একটা হোল ক্রিয়েট হবে। তাহলে বাবা অ্যাকচুয়ালি ইলেকট্রনটাই যাচ্ছে, কিন্তু বাইরে থেকে দেখে মনে হবে হোল যাচ্ছে, তবে ইলেকট্রন এদিক থেকে যাওয়া মানে মনে হবে যেন হোলটা এখানে ছিল, তারপর হোলটা এখানে চলে এলো, তারপর হোলটা এখানে চলে এলো, মানে হোলটা যেন ট্রান্সফার হচ্ছে। এবার ইলেকট্রনটাকে আমি নেগেটিভ ধরছি, হোলটা তো ইলেকট্রন নেই, ইলেকট্রন শূন্য, সেই জন্য আমরা এটা পজিটিভ ধরতে পারি, সেই জন্য এটাকে পি টাইপ অর্ধপরিবাহী নামকরণ করা হয়েছে। বোঝা গেল? দেখো ব্যান্ড থিওরি কিছু না, একদম সহজ, মানে তুমি মনে রাখবে ভ্যালেন্স ব্যান্ড, পরিবাহী ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড পরিবাহী ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপের উপর ডিপেন্ড করে 3টে ভাগ করা হয়েছে, একটা পরিবাহী, একটা অর্ধপরিবাহী, একটা অন্তরক। আবার অর্ধপরিবাহীতে আবার ফরেন পার্টিকেল মিশিয়ে অশুদ্ধ অর্ধপরিবাহী ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। এই হচ্ছে টোটাল ইলেকট্রিক প্রপার্টি অফ সলিড। ওকে, বাই।